প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনারা যেমন দোয়া করেছেন। তবে সময়টা আসলে কারোরই তেমন ভালো যাচ্ছে না। এখন চারিদিকে ডেঙ্গু জ্বর, ভাইরাস জ্বর, মানে জ্বর দিয়ে ছড়াছড়ি। যাকে ফোন করি সেই বলছে আমার জ্বর। আর আমার ঘরেও জ্বর, আমার বড় ছেলে এসছে ডেঙ্গু জ্বর। তো এরকম আর কি, বড় ভাইয়ের ভাইরাস জ্বর। এইভাবে আর কি প্রতিটি পরিবার আক্রান্ত, ডেঙ্গু জ্বর, ভাইরাস জ্বর এসবে আক্রান্ত। তো আসলে ডেঙ্গুকে আর আমাদের দেশ থেকে তাড়ানো সম্ভব হলো না। কেন হলো না আমি জানি না। ভারত থেকে মানে কলকাতায় আমি যখন গেলাম, দেখলাম যে কলকাতায় এখন ডেঙ্গু মুক্ত বলা যায়। গত বছরও ডেঙ্গুতে আক্রান্ত হয়নি কলকাতা, এবছরও তারা ডেঙ্গু মুক্ত আছে। এর মূল কারণ হচ্ছে কলকাতা সরকার ওদের যত ডোবা নালা আছে সব জায়গায় বিষ ছিটিয়ে দেয়। একদম সিজনটা চলে আসলে যখন চারিদিকে বৃষ্টিপাত শুরু হয় তখন তাদের সিটি কর্পোরেশনের লোক এসে, আমি নিজে দেখেছি যে তাদের লোক এসে দলে দলে এসে ওই বিভিন্ন ডোবা নালার মধ্যে ওরা বিষ ছিটিয়ে দেয়, যে বিষের কারণে মশার লার্ভাগুলি মরে যায় আর টোটালি মশামুক্ত হয়ে যায় পুরো কলকাতা। যার কারণে গত বছর আর এই বছর কলকাতা কিন্তু ডেঙ্গু মুক্ত হয়ে গেছে। আমাদের দেশ থেকে এই ধরনের উদ্যোগ নিতে পারতো, কিন্তু নেবার কেউ নিচ্ছে না। মাঝখান দিয়ে আমরা অনেকগুলো প্রাণ হারাচ্ছি। অসুস্থতায় মানুষ নাভিশ্বাস আমাদের দেশে। আমি বলবো যে আমি দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে যেই যুব সমাজ যারা আছেন বা যারা দেশ পরিচালনায় আছেন তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আপনারা যদি পারেন একটু কলকাতা থেকে সাজেশন নিয়ে এই দেশকে একটু ডেঙ্গু মুক্ত করার চেষ্টা করেন, তাহলে আপনাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সারা জীবন দেশের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। তো যাই হোক, দেশের প্রসঙ্গ বলতে গেলে শেষ হবে না আমাদের দেশের কথা। আমাদের দেশের অনেক কিছুর পরিবর্তন আসা দরকার, অনেক কিছুর মানে ভালো কিছু হওয়া দরকার। এখনও আমরা অনেক ভালো কিছুর থেকে দূরে আছি। দিন দিন খালি দুঃসংবাদই শুনি, এইদিকে দুঃসংবাদ সেদিকে দুঃসংবাদ, সুসংবাদ পাই না কোথাও। তো আমি আমার দর্শকদেরকে বলবো যে আমার প্রোগ্রামগুলো আপনাদের বোধহয় ভালো লাগছে না, তাই আমি আপনাদের থেকে সেরকম সাড়াও পাচ্ছি না। জানি না আমার ভুল ভ্রান্তিটা কি, বা আমার প্রেজেন্টেশনে কোনো ভুল আছে কি না। আমি শেয়ারও পাই না, যারা যারা দেখেন অনেকেই কিন্তু শেয়ার করে দেন না। আমি চাই যে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো আর কি বলবো, মানে ফেসবুকের অবস্থা আমার খুবই খারাপ, সবগুলো লাল অক্ষর উঠে গেছে। তো আমি চাচ্ছি যে আমি এটার থেকে নিস্তার চাচ্ছি। আপনাদের ছাড়া তো আমি এগোতে পারবো না, আপনাদের হেল্প ছাড়া আমি এগোতে পারবো না, আপনারাই আমার শক্তি। তো আসলে এই জন্য মন খারাপ করে আমি আবার ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। এই অবস্থা, এত এফোর্ট দিয়ে এত কষ্ট করি, তারপরে আমার ভিডিওগুলোর এই অবস্থা কেন? তো যাই হোক, এক সময় হয়তো সুসংবাদ আমি শুনবো, সুদিন আমি দেখতে পারবো। হয়তো আমার আরও স্টেপ নিতে হবে, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে হবে। সবসময় একঘেয়েমি এক টাইপের কথাবার্তা হয়তো সবার কাছে ভালো লাগে না, একই রকম মনে হয়। তো আমি চেষ্টা করব যে সামনে ভ্যারিয়েশন আনতে, ভিডিওর মধ্যে ভ্যারিয়েশন আনার চেষ্টা করব। তো এর জন্য আমাকে একটু সময় দিতে হবে। আর আরেকটি কথা হচ্ছে যে আমার যারা কো-আর্টিস্ট তাদেরকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আমার কাছে হিউজ রিকোয়েস্ট আসছে শাকিব খানকে নিয়ে কিছু বলার জন্য, নায়ক শাকিব খানকে নিয়ে কিছু বলার জন্য। এখন শাকিব খানকে নিয়ে আমি কি বলবো? সে তো এর দেশের একজন সুপারস্টার, আপনারা সবাই জানেন। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, তার সাথে আমি বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছিলাম। তবে অনেকেই আমাকে বলেন যে আপনি তো শাকিব খানকে এগিয়ে দিচ্ছেন, আপনি তো শাকিব খানকে সুযোগ দিয়েছেন। এটা আসলে ভাই ভুল কথা। আল্লাহ তাআলার ইচ্ছাতেই মানুষ উপরের দিকে ওঠে, আল্লাহ তাআলার ইচ্ছাতেই তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে।
এই জন্য কোনো মানুষকে টেনে তুলতে পারে না, এটা অসম্ভব। একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে উপরে ওঠার সিঁড়ি তৈরি করে দেন তারাই উঠতে পারে। তো আমি বলবো যে শাকিব খান আজকে যে পজিশনে এসছে এর জন্য অবশ্যই আল্লাহ তাআলার রহমত তার মাথার উপরে আছে, এর জন্য সে আসতে পেরেছে। আর নতুন অবস্থায় শাকিব খান আমার সাথে তার তৃতীয় ছবি ছিল বিষে ভরা নাগিন ছবিটা। তো বিষে ভরা নাগিন ছবিটা দেলোয়ার জাহান ঝন্টু স্যারের ছবি ছিল। আর ঝন্টু স্যার উনি যখন আমাকে ছবিতে নেবার অফার করতেন আমি কখনোই না করতাম না। একটি কারণেই না করতাম না, কারণ উনি মোস্ট সিনিয়র একজন ডিরেক্টর, এবং আমি যখন ফিল্মে একেবারেই নতুন আসছি তখনই কিন্তু ওনার ছবিতে আমি সাইন আপ হই, এবং উনি আমাকে না দেখে সাইনিং মানি পাঠিয়ে দিয়েছিলেন। জাস্ট আমার নাম শুনে যে মুনমুন নামে একটা নতুন মেয়ে আসছে, আচ্ছা ওকে ছবিতে নিয়ে নাও, এইভাবে আমাকে উনি ছবিতে নিয়েছিলেন। তো এর জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। কারণ একটা ডিরেক্টর যখন একটা নায়িকাকে নিতে আসে বা একটা ছবিতে সাইন করে, তার আগে আমি তখন দেখেছি যে তারা আসে, দেখে, নানান প্রশ্ন করে, আমি অভিনয় পারবো কি না, কাজ করতে পারবো কি না, এই জিনিসগুলি কিন্তু ঝন্টু স্যার আমাকে কখনো জিজ্ঞেস করেননি। তো আমিও আমার এই দৃষ্টটা কখনো ওনাকে দেখাইনি যে আচ্ছা স্যার নতুন যে ছবি আপনি শুরু করছেন নায়ক কাকে নিচ্ছেন, এই প্রশ্নটা আমি কখনোই করিনি। তো যার জন্য উনি যে শাকিব খানকে নায়ক নিয়েছেন না কাকে নায়ক নিয়েছেন আমি কিছুই জানতাম না। আউটডোরে যে আমি দেখলাম যে নতুন একটা নায়ক, এবং তার সাথে আমার আগেই পরিচয় হয়েছিল। সেই গল্পগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব, শাকিবের সাথে আমার কোথায় কিভাবে প্রথম দেখা, এবং এই বিষে ভরা নাগিনের শুটিং আমাদের শুরু হয়ে গেল। তখন আমিও কিন্তু নতুন নায়িকা ইন্ডাস্ট্রিতে, আমি তখন পুরনো নায়িকা না, আমিও তখন নতুন এসেছি, এবং নতুন অবস্থায় আমার অবস্থানটা তখন খুবই ভালো, কারণ আমার পরপর কয়েকটি ছবি তখন হিট গেছে, যার কারণে তখন আমাকে ঝন্টু স্যারের মতো বিগ ডিরেক্টররা কিন্তু চ্যালেঞ্জিং ছবিগুলোতে নেওয়া শুরু করেছিলেন। যেমন বিষে ভরা নাগিন একটা চ্যালেঞ্জিং ছবি, যেই বিষে ভরা নাগিন ক্যারেক্টার প্রথম নতুন ম্যাডাম করেছেন, অঞ্জনা ম্যাডামের মতো বড় বড় নায়িকারা করেছেন, মৌসুমী আপা করেছেন, এরকম বিগ আর্টিস্টরা করতেন। এরপর কিন্তু যখন আমি একটা ভালো অবস্থানে চলে গিয়েছিলাম তখন আমাকে নেওয়ার মতো ওনারা সেই উদ্যোগটা নিয়েছিলেন বিষে ভরা নাগিন ছবিতে। তো বিষে ভরা নাগিন ছবিতে প্রথম শাকিব খানকে আমার সাথে কাস্ট করা হয়, এবং কাস্টের আগেও আমি জানতাম না আমার নায়ক কে আমার সাথে অভিনয় করছে, কিছুই জানতাম না। বিকজ আমার ডিরেক্টর ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু স্যার, তাকে জিজ্ঞেস করার মতো ধৃষ্টতা আমি দেখাইনি। আর অ্যাকচুয়ালি আমি কখনোই নায়ক নিয়ে কোনো ডিরেক্টর প্রডিউসারকে ডিস্টার্ব করতাম না যে আমার সাথে অমুক নায়ক থাকতে হবে। ম্যাক্সিমাম নায়ক নায়িকারা তখন যেটা করতেন তারা ছবি ধরার আগেই বলে দিতেন আমার সাথে এই নায়ক নিতে হবে, নায়করা বলে দিতেন আমার সাথে এই নায়িকা নিতে হবে। হ্যাঁ, তো এইরকম একটা জিনিস তখন ইন্ডাস্ট্রিতে চলতো, কিন্তু আমি ছিলাম টোটালি এই ট্রেন্ডটার বাইরে। আমি বলতাম যে আচ্ছা নতুন যদি কেউ হয় সমস্যা নেই, আমি কাজ করতে রাজি আছি। কিন্তু তখন দেখা যেত নতুন নায়কদের সাথে কোনো নায়ক নায়িকারা যারা তখন হিট পজিশনে ছিলেন তারা কাজ করতে চাইতেন না, কারণ নতুন নায়কদের সাথে কাজ করতে গেলে একটা নায়িকার ছবি ফ্লপ যেতে পারে, এবং ছবি ফ্লপ গেলে তখন সেই নায়িকার গায়েও একটা বদনামের ছোঁয়া লাগে। কারণ আমাদের ওই টাইমে আমরা নায়ক নায়িকারা তখন টিকে থাকতাম শুধুমাত্র ছবি হিট হলেই তখন সে স্টার হিসেবে গণ্য হতো, আর ছবি যার ফ্লপ যেত সে আস্তে আস্তে হারিয়ে যেত। সে অনেক বড় সুপারস্টার হোক, বিগ স্টার হোক, ছবি পরপর 3টা ফ্লপ গেলে সেই আর্টিস্টকে কিন্তু ডিরেক্টররা নিতে চাইতো না। তো এই গল্পগুলো আমি একদিন আপনাদের সাথে করব যে তখনকার ফিল্মের নিয়ম কানুন কীরকম ছিল, কিভাবে শিল্পীরা সুপারস্টার হয়ে উঠতো, সেই গল্পগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগ পর্যন্ত সবাই আমার পেজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।